কিছুক্ষণের মধ্যেই শুরু আওয়ামী লীগের বিজয় সমাবেশ। জয় বাংলা স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ভোট ডাকাতির কলঙ্ক মুছতেই আওয়ামী লীগের বিজয় উৎসব। অভিযোগ মির্জা ফখরুলের, বললেন লড়াই চালিয়ে যাবে বিএনপি। শীতে ভাঙছে না শরীয়তপুর পদ্মা। ক্ষত নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে অনেক ভবন। বর্ষায় যেন না ভাঙে সেজন্য কাজ চলছে, জানালেন পানি সম্পদ উপমন্ত্রী। এবং টস জিতে সিলেট সিক্সার্সের বিপক্ষে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স। সন্ধ্যা 6:30টায় চিটাগাং ভাইকিংসের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন হারাবি। একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে আওয়ামী লীগ। দুপুর 2:30টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে নির্বাচনের বিজয়ের পর প্রথমবারের মতো জনসভায় ভাষণ দেবেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল সমর্থন জানানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দলীয় তৃণমূলের নেতাকর্মীদের বার্তা দেবেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস নির্মূলে দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুশাসনমূলক নির্দেশনা দেবেন শেখ হাসিনা। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এহতেরামুল হক। এহতেরাম, আমরা তো জানি যে আর কিছুক্ষণ পরেই বিজয় সমাবেশ শুরু হতে যাবে, তো সেখানে নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রী কতক্ষণ নাগাদ আসতে পারে, সব মিলিয়ে আমাদের জানাবেন। জি অভি, আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে যে বিজয় সমাবেশ পালন করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে, আপনি ইতিমধ্যে আপনাকে এর আগের সংবাদে যেমনটি জানিয়েছিলাম, এখন আছি আমি সোহরাওয়ার্দীর বাইরে ঠিক টিএসসি কেন্দ্রে। আপনি লক্ষ্য করতে পাচ্ছেন যে আশপাশের রাস্তাগুলো কিন্তু নেতা কর্মী সমর্থকদের কানায় কানায় পরিপূর্ণ। তারা এই বিজয় উৎসবে যোগ দিচ্ছেন বড় বড় মিছিল নিয়ে। এই সমাবেশটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শুধুমাত্র ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নয়, সারা দেশ থেকে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারা এসেছেন এই বিজয় উৎসবে যোগ দেওয়ার জন্য। আপনাকে আমি প্রথমে জানিয়ে রাখি যে এই সমাবেশটি আসলে উপলক্ষে কিন্তু আমরা যেটাই জানি যে ডিএমপির নির্দেশনা অনুযায়ী বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই রাস্তাগুলোতে আসলে এখন মিছিল এবং নেতাকর্মীদের স্লোগানে ভরপুর। এবং আপনাকে যদি আমি একটু বিষয় জানিয়ে রাখি যে এই বড় সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর রয়েছে। পুলিশ, র্যাব, তারা কিন্তু বেশ কয়েক স্তরে নিরাপত্তা বসিয়ে কিন্তু তল্লাশি চালিয়েই কিন্তু এই সমাবেশ কেন্দ্রে নেতাকর্মী সমর্থকদেরকে প্রবেশ করতে দিচ্ছেন। এখন কিন্তু আসলে আমরা মঞ্চ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা শুনছি। এখানে শিল্পীরা গান পরিবেশন করছেন নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এবং এই যে জনসভাটি সেটি আসলে দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজকে এই সমাবেশ থেকে বেশ কিছু দিক নির্দেশনা বক্তব্য দিবেন এমনটি আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের নীতি নির্ধারকদের কাছ থেকে। তার মধ্যে একটি হচ্ছে যে তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে একটি বার্তা দিবেন। আসলে আপনি জানেন যে বাংলাদেশের যে উন্নয়নের ধারা, এই ধারাটিকে সামনে নিয়ে যেতে হলে এখন দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না এবং সেক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন এবং অন্যান্য যে অগ্রগতিগুলো আছে সেগুলোকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। তো আমরা আসলে এখন অপেক্ষা করছি, এখনও মানুষের ঢল আসছে এবং ইতিমধ্যেই কিন্তু আসলে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো আমার কাছে এই সমাবেশ নিয়ে এই ছিল এখানকার তথ্য। অভি, ধন্যবাদ এহতেরাম আপনাকে। দর্শক, এতক্ষণ সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এহতেরামুল হক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
আওয়ামী লীগ ভোট ডাকাতির কলঙ্ক মুছতেই বিজয় উৎসব করছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীতে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের দৃষ্টি সরাতেই তাদের এই উৎসব। আওয়ামী লীগের জন্য এটি লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল। তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। তারা গণতন্ত্রে মুখে বলে কিন্তু কখনো বিশ্বাস করে না। পরাজয়কে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য ৩০শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, দেশ থেকে মাদক নিয়ন্ত্রণ করা তার সরকারের এবারের প্রধান এজেন্ডা। যে কোনো মূল্যে দেশ থেকে মাদক নিয়ন্ত্রণের অঙ্গীকার করেন মন্ত্রী। নির্বাচনের পরে বাংলাদেশ আজকে সবাই উৎসব মুখর। সবাই যেটা মনে মনে চেয়েছিলেন, যেটা স্বপ্ন দেখতেন, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়ের কথা, আজকে সেটা নিরঙ্কুশ জয় লাভ করেছেন সারা বাংলাদেশে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছেই, এগুলো সবসময় ঘটে থাকে। সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদাই প্রস্তুত রয়েছেন এবং যেই ঘটনাগুলি ঘটছেন সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থাও তারা করছেন। শীত মৌসুম চলছে, তাই পদ্মা এখন ভাঙছে না। তবে শরীয়তপুরের নড়িয়ায় ভাঙনের সাক্ষ্য হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে অনেক ভবন। দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সেখানকার মানুষও। এখনো হৃদয় মুচড়ে ওঠে সব হারানোর ব্যথায়। তবে পানি সম্পদ উপমন্ত্রী জানালেন, আগামী বর্ষায় যেন আর না ভাঙে সেজন্য কাজ চলছে। খান আলামিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। বাড়িঘর সব গেছে, বংশগুলিও নাই, সব গেছে একজন। আমিও সবাই পড়ে রয়েছি। জমি জমা সব তো বাইঙ্গা সব কিছু ইয়ে গেছে। এখন আমরা থাকি অন্যখানে যে নড়িয়াতে ভাড়া থাকি, ছেলে মেয়ে নিয়ে সব কিছু ইয়ে গেছে। এই যে আমাদের বাড়ি, এটাই মানে আমাদের বাড়ি ছিল, মানে ই হয়ে গেছে। আমরা দেখছি 3 মাইল থেকে ভাঙতে ভাঙতে এই জায়গায় আইসা, এই জায়গায় আইসা এই বছরটা বহুত ক্ষতি হয়েছে আমাদের। গল্পগুলো এমনই কষ্টের, ভিটেমাটি হারানোর কষ্ট যে সহ্যের নয়। চোখের সামনে প্রতিদিনই পদ্মার বুকে স্বপ্নের সমাধি হতে দেখেছেন শরীয়তপুরের নড়িয়ার মানুষ। তাদের দিন কেটেছে স্বপ্ন ভাঙার আতঙ্কে। জীবনের বিবর্ণ রূপ দেখেছেন বছরের পর বছর। আমাদের পুকুর, রাস্তা, তারপরে গাছগাছরা, ঘর আমরা ভাঙ্গা নিয়ে অন্যত্র ভাড়া থাকি। নদীর ভাঙনের কারণে আজকে আমাদের 5,500 লোক এই পর্যন্ত গৃহীণ হয়ে গেছে শুধু নড়িয়ার এই কয়েকটি গ্রামের অঞ্চল। এখানে কখনো এই নদী ছিল না, নদী ছিল আরও 4 কিলো 5 কিলো দূরে। এখন আমাদের বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এজেন্সি ছাড়া আমাদের কোনো গতি নেই। এখন যদি ভাঙিয়ে যায় আবার ফিরা, তাইলে আমাকে বাড়িঘর ছাড়িয়ে ঢাকা থেকে বসতে হইব। নড়িয়ার মুলফতগঞ্জ বাজারের কাছে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবনের অর্ধেক আগেই গিলে নিয়েছে পদ্মা। বাকি অর্ধেক দাঁড়িয়ে আছে ভাঙনের সাক্ষী হয়ে। গাজীকালুর বাড়িটিও ভাঙনের দুঃসহ স্মৃতির আরেক নিদর্শন। এমন কত কিছুই পদ্মার গর্ভে বিলীন হয়েছে। আর যেন কোনো স্বপ্ন না ভাঙে, আর যেন কোনো কষ্টের গল্প লেখা না হয়, সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী বর্ষার আগেই নড়িয়াবাসীর আতঙ্ক ঘোচাতে চায় সরকার। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম জানালেন, নড়িয়ার 9 কিলোমিটার পার যেন আর না ভাঙে সেজন্য কাজ চলছে। আগামী বর্ষায় যাতে নড়িয়ার 1 ইঞ্চি ভূমিও আর নদীগর্ভে বিলীন না হয় সেটা আমাদের চেষ্টা করা। সেই চেষ্টার আমরা ত্রুটি করব না, সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা করছি এবং এই কাজটি যারা করছেন সেই বেঙ্গল গ্রুপ, তার MDO আজকে এখানে আছেন, তাদেরকেও বলেছি প্রতিদিন প্রায় 20,000 জিও ব্যাগ এখানে ফালানো প্রয়োজন। নড়িয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারপর পানি সম্পদ উপমন্ত্রী। নিজ এলাকা বলে দায়টাও বেশি।
তাই নিজ চোখে দেখলেন পদ্মার পার রক্ষার কাজ। খান আলামিন, RTV, নড়িয়া, শরীয়তপুর। মুন্সিগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে ফের অভিযান শুরু হয়েছে। সকাল 8:30 থেকে এই অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার সকাল 8টা থেকে বিকাল 5:30 পর্যন্ত চলা উদ্ধার অভিযানের সন্ধান পাওয়া যায়নি ডুবে যাওয়া ট্রলারের। এখনও নিখোঁজ রয়েছে 20 শ্রমিক। মুন্সিগঞ্জ গজরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আজ নদীর অন্য নতুন স্থানে অভিযান চালাচ্ছে BIWT এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, নৌবাহিনীর একটি বিশেষ টিম ও ফায়ার সার্ভিস। এদিকে ট্রলার ডুবিতে শ্রমিক নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে গজারিয়া থানায় মামলাটি করেন বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম। মামলার প্রধান আসামি ট্রলারের সারেং মোহাম্মদ হাবিব। এছাড়াও ট্রলার মালিক জাকির দেওয়ান ও ধাক্কা দেওয়া জাহাজের চালককে আসামি করা হয়েছে। উদ্ধার কার্যক্রমের যেটা পজিটিভ কোনো রেজাল্ট সেটা আসেনি। আর এই বিষয়ে একটি মামলা হয়েছে, গতকাল গজারিয়া থানায় একটি মামলা হয়েছে। শাহ আলম নামে একজন শ্রমিক, জীবিত উদ্ধার হয়েছেন, সে বাদী হয়ে একটি মামলা করেছেন। কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 4 জন। সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের চালক ও সহকারী মারা যান। আহত হন কমপক্ষে 8 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার নুরি গাছতলায় যাত্রীবাহী লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলাউদ্দিন স্বপন নামের এক পথচারী নিহত হন। লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার চালক মারা গেছেন। খুলনা শহরে এক ওয়ার্কশপ ব্যবসায়ী ও তার শিক্ষানবিশ কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় একটি বাস থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওয়ার্কশপ ব্যবসায়ী আক্তার হোসেন ও কর্মচারী মেহেদির মরদেহ উদ্ধার করা হয়। দুজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এদিকে নেত্রকোনা সদর উপজেলার আমতলা গ্রামে অশিস কুমার সাহা নামের এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও উপজেলার দীঘলা চাতলকোনা বাজার এলাকায় ডোবা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাদিস মিয়া ওই বাজারের মাজেদা ফার্মেসির মালিক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন মন্ত্রিসভার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুক এমপি সহ অন্যান্যদের সংবর্ধনা দিয়েছে রাজধানীর গুলশান রানার্স সোসাইটি। দুপুরে গুলশান সোসাইটি লেক পার্কে এই অনুষ্ঠানটি হয়। এতে RTVর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলার খবর। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হয়ে গেল পৌষ মেলা সহ ঘোড়দৌড় প্রতিযোগিতা। 4 দিনের মেলায় শুক্রবার শেষ হয়। দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ প্রতিযোগিতা দেখতে মেলায় ভিড় জমান। বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনার পাশাপাশি ছিল বাহারি খাবারের পসরা। সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার সুকান্ত সেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাখুয়া গ্রামে পৌষ মেলায় সমবেত হন শত শত নারী পুরুষ। মেলার বাড়তি আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, যা দেখতে শীত উপেক্ষা করে জমেছিল ভিড়। বগুড়া, পাবনা, নাটোর, দিনাজপুর সহ 10 জেলা থেকে আসা 50টি ঘোড়া বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার পাশাপাশি মেলায় গ্রামীণ খেলনা ও বাহারি খাবারের পসরা বসে। আমরা সবাই মিলে এখানে আসি, খেলাধুলা দেখি, তারপরে নাচ গান দেখি, মেলা করি, সবাইকে নিয়ে মজা করি। এখন দর্শক আসছে, দর্শক খুব আনন্দ পায়। আমাদের সমস্ত জনগণ খুব খুশি। প্রতিযোগিতায় অংশ নিয়ে ও পুরস্কার পেয়ে আনন্দিত ছিলেন প্রতিযোগীরা। আমার ঘোড়ার নাম বাদশা, আমি ফার্স্ট হয়েছি। পরপর 2 রাউন্ডেই আমি ফার্স্ট হয়েছি। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রত্যেক বছর ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকার যত নারী পুরুষ আছে সবাই এই মেলায় আসে উপভোগ করে এবং প্রতি বছরের ন্যায় আমরা সামনে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই মেলা প্রতি বছর আমরা আয়োজন করি। পাবনার চাটমোহরের বাবুল আক্তারের বাদশা ঘোড়া ঘোড়দৌড়ে প্রথম হয়। সুরাইয়া মুন্নি, RTV।
অনুকূল আবহাওয়া, সঠিক পরিচর্যা এবং রোগবালাই না থাকায় এবার কুড়িগ্রামের চরাঞ্চলে টমেটোর বাম্পার ফলন হয়েছে। ভালো দামও পাচ্ছেন কৃষকেরা। চাষাবাদে প্রয়োজনীয় সব পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্য ছবিতে রিপোর্ট করছেন মুনিয়া মুশতারি। কুড়িগ্রামের দুধকুমার নদীর চরাঞ্চল বেগুনপাড়া, কুমেদপুর, কাপালিপাড়া ও দেয়ানজাগির বেশিরভাগ জমিতে এবার আবাদ হয়েছে টমেটোর। দুধকুমার ছাড়াও জেলার 16টি নদ নদীর অধিকাংশ চরাঞ্চলে টমেটোর চাষ করেন কৃষকরা। চলতি মৌসুমে ছত্রাক আক্রমণ না করায় বিঘা প্রতি 80 থেকে 90 মন টমেটো উৎপাদনের আশা করছেন চাষিরা। এতে বিঘা প্রতি 40 থেকে 50 হাজার টাকার মুনাফা হবে। বিঘা প্রতি 80, 90, 95 হাজার টাকা এরকম কামাই করা যাবে। এবার আমরা টমেটো আবাদ করছি, বেশি লাভ পাচ্ছি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি পৌঁছে যাচ্ছে বিভাগীয় শহর সহ রাজধানীতেও। এই শহর অঞ্চল থেকে টমেটো নিয়ে স্থানীয় হাট করি এবং জেলার বাইরেও দেই। এবার এ জেলায় টমেটোর উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ হয়েছে বলে জানান এই কর্মকর্তা। অনুকূল আবহাওয়ার প্রেক্ষাপটে এবং তাদের যত্ন নেওয়ার প্রেক্ষাপটে টমেটোর বর্তমান অবস্থা ভালো আশা করা যায়। বিগত কয়েক বছরের চেয়ে টমেটোর ফলন এবার অনেক বেশি হবে। সরকারি বেসরকারি সহায়তা পেলে কুড়িগ্রামের চরাঞ্চলে টমেটোর চাষাবাদ আরও সম্প্রসারণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুনিয়া মুশতারি, RTV। দুপুরে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কিছুক্ষণের মধ্যেই শুরু আওয়ামী লীগের বিজয় সমাবেশ। জয় বাংলা স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ভোট ডাকাতের কলঙ্ক মুছতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন লড়াই চালিয়ে যাবে বিএনপি। শীতেও থামছে না শরীয়তপুরে পদ্মার ভাঙন, ভাঙছে না মানুষের হাহাকার। বর্ষায় যেন না ভাঙে সেজন্য কাজ চলছে জানালেন পানি সম্পদ উপমন্ত্রী। এবং টস জিতে সিলেট সিক্সার্সের বিপক্ষে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স। সন্ধ্যা 6:30টায় চিটাগাং ভাইকিংসের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।